কিরে সব ভালো আছিস? চলো আমি ডাইরেক্ট অঙ্কে চলে যাচ্ছি। 1 নম্বরে 0.48 ভাগ 0.8 সমান ড্যাশ। কী করব দেখো, আমাদের নিয়ম হচ্ছে দশমিকের পরের অঙ্ক সমান করব। সমান হয়ে গেছে, দেখো দুটো হয়েছে, এখানেও দুটো হয়েছে। এবার দশমিক আউট করে দাও, বাদ দিয়ে দাও। তো দশমিক বাদ দিলে হয়, এটা হয় 48, এটাই 80। এবার এখানে 48কে 80 দিয়ে ভাগ করব। ভাগ হয় না, শূন্য, দশমিক দাও, তাহলে এখানে একটা শূন্য পাবে। 6, তার মানে হলো 0.6। এটা উত্তর হচ্ছে 0.6। 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে 19.7 এর নিকটতম পূর্ণ সংখ্যা ড্যাশ। এখানে দেখো 19.7 হচ্ছে 19 আর 20, এদিকে 19 এদিকে 20, এর মাঝে অবস্থিত। এটাকে আমি 10টা ভাগে ভাগ করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা ভাগে ভাগ করলাম। এবার দেখো 19.7 মানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7। এই জায়গাটা হচ্ছে 19.7, এখানটা হচ্ছে 19.7। এবার এখান থেকে তোমরা স্পষ্টই বুঝতে পারছো যে কোনটা কাছের হবে। এখানে দেখো 20টা কাছের হবে, তাহলে এখানে 20 লিখে দিলাম, ব্যাস, এটা হচ্ছে অ্যান্সার। হয়ে গেল। তারপরে চলো 3 নম্বরে। 3 নম্বরে আছে 5 গুণ ড্যাশ গুণ 6 সমান হচ্ছে 2 এর 5। এবার দেখো এই দুটো গুণ করো, 5 গুণ 6 কত হয়? 30। এবার এটা হবে 2 এর 5 ভাগ 30 সমান 2-এর 5 গুণ 1-এর 30 সমান হলো 1-এর 75। তাহলে এখানে কি হবে? 1-এর 75। এই গেল তোমাদের 3 নম্বর। 4 নম্বরে কি আছে? 50 যোগ 50-এর 50% সমান ড্যাশ। করতে হবে 50 যোগ 50 গুণ 50% মানে হচ্ছে 50-এর 100। এই শূন্য এই শূন্য, এই শূন্য এই শূন্য কেটে দাও, সমান হলো 50 যোগ 25 সমান হচ্ছে 75। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে। 4 নম্বর হলো। 5 নম্বরে আছে 103 এর ক্ষুদ্রতম গুণিতক ড্যাশ। যে কোনো সংখ্যার ক্ষুদ্রতম গুণিতক সেই সংখ্যাটা নিজেই। যে কোনো সংখ্যার ক্ষুদ্রতম গুণিতক সেই সংখ্যাটা নিজেই, তাহলে এর ক্ষুদ্রতম গুণিতক এটাই হবে। যে কোনো সংখ্যার ক্ষুদ্রতম গুণিতক হচ্ছে সেই সংখ্যাটা নিজেই। আবার যদি বলা হয় কোনো সংখ্যার বৃহত্তম গুণনীয়ক, তাহলেও সেই সংখ্যাটা নিজেই। ঠিক আছে। এই গেল 5 নম্বর। 6 নম্বরে আছে 560 টাকার 12.1/2% সমান ড্যাশ। তাহলে 560 টাকার 12.1/2 মানে 25-এর 2%।
সমান হচ্ছে 560 গুণ 25/2 গুণ পার্সেন্টের জন্য 1/100। 25 দিয়ে কেটে দাও, 25 4 100, 4 দিয়ে কেটে দাও 140, 70 সমান হচ্ছে 70 টাকা। তাহলে এখানে হয়ে যাবে 70 টাকা। এগুলো তো ইজি আছে। 7 নম্বরে আছে গুণ্য গুণক উভয়ই গুণফলের ড্যাশ। গুণ্য ও গুণক উভয়ই গুণফলের ড্যাশ। গুণ্য ও গুণক উভয়ই হচ্ছে গুণফলের উৎপাদক বা গুণনীয়ক। গুণ্য ও গুণক উভয়ই হচ্ছে গুণফলের উৎপাদক বা গুণনীয়ক। গুণ্য গুণক উভয়ই হচ্ছে গুণফলের উৎপাদক বা গুণনীয়ক। কিন্তু যদি বলতো যে গুণফল গুণ্য এবং গুণকের ড্যাশ, তখন হতো গুণিতক। গুণ্য এবং গুণকের গুণিতক হচ্ছে গুণফল। ঠিক আছে। 8 নম্বর। 8 নম্বর আছে একটি সংখ্যা 33.13%, একটি সংখ্যার 33.13% সমান 50 হলে সংখ্যাটি ড্যাশ। তাহলে এখানে কি হবে? সংখ্যাটি হবে 50 ভাগ 33.13% সমান হচ্ছে 50 ভাগ 100/3 হলো এটা, গুণ 1/100। এই পার্সেন্টের জন্য এটা কেটে গেল, সমান হবে 50 ভাগ 1/3 সমান 50 গুণ 3 সমান 150। এটা 8 নম্বর হলো। এবার আমি 9 নাম্বার করব। 9 নম্বরে আছে বার্ষিক 4% সুদের হারে কত টাকার 3.12 বছরের সুদ 420 টাকা হবে। বার্ষিক 4% সুদের হারে কত টাকার 3.12 বছরের সুদ 420 টাকা হবে। তাহলে এখানে কি বের করতে হবে? আসল বের করতে হবে। কি কি দেওয়া আছে? সুদের হার দেওয়া আছে, সময় দেওয়া আছে, আর সুদের হার দেওয়া আছে, সময় দেওয়া আছে, আর কি দেওয়া আছে? আর সুদের পরিমাণ দেওয়া আছে। ঠিক আছে। হয়েছে? তাহলে কি কি দেওয়া আছে? সুদের হার দেওয়া আছে, সময় দেওয়া আছে, আর সুদের পরিমাণ দেওয়া আছে। এখান থেকে আমাকে কি বের করতে হবে? আসল বের করতে হবে। এখান থেকে আমাকে কি বের করতে হবে? আসল বের করতে হবে। বেশ, তাহলে আমি এগুলো লিখি, যেগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখে নিই।
ঠিক আছে। তাহলে কি কি দেওয়া আছে? সুদের হার দেওয়া আছে, সুদের পরিমাণ দেওয়া আছে, আর সময় দেওয়া আছে। তাহলে লিখছি, সুদ সমান হচ্ছে 420 টাকা, সুদের হার কি আছে? সুদের হার হচ্ছে 4%। আর কি দেওয়া আছে? সময়, সময় সমান হচ্ছে 3+1/2 বছর। সমান হচ্ছে 7/2 বছর। এবার আমাকে কি বের করতে হবে? আসল। আসল সমান কি? আসল সমান হচ্ছে, আসল সমান হচ্ছে সুদ গুণ 100, নিচেই হচ্ছে সুদের হার গণিত সময়। এবার আমি বসাবো, সুদ হচ্ছে 420 গুণ 100, নিচেই কি? সুদের হার হচ্ছে 4% ইন্টু সময় হচ্ছে 7/2। তাহলে 7/2টাকে আমাকে কি করতে হবে? 7/2টাকে, 7/2-এর 7টা হবে নিচে, 7/2 লেখার কথা ছিল, সেই 2/2টা আমি ইন্টু উপরে 2 করে দেবো। ঠিক আছে। এবার এটা কেটে দাও, এটা কেটে হবে 60, এটা কেটে দাও, এটা কেটে হবে 15, সমান হচ্ছে 3000 টাকা। এটা হচ্ছে আসল। এটা হচ্ছে আসল। তাহলে আমাদের কি লিখব? বার্ষিক 4% কত টাকার? তাহলে অতএব নির্ণেয় 3000 টাকার 3+1/2 বছরের সুদ 420 টাকা হবে অ্যান্সার। ঠিক আছে, এটা হলো এই ব্যাপার।
হুম, এটাই গেল। এবার আছে 10 নম্বরে। 10 নম্বর আছে, একটি ত্রাণ শিবিরে 1200 জন শরণার্থী ও তাদের 100 দিনের খাদ্য ছিল। 55 দিন পর ওই শিবির থেকে 300 জন শরণার্থী অন্যত্র চলে গেল। 55 দিন পর ওই শিবির থেকে 300 জন শরণার্থী অন্যত্র চলে গেল। অবশিষ্ট খাদ্যে বাকি শরণার্থীর কতদিন চলবে? তাহলে এটা ঐকিক নিয়ম। এখানে কি লিখব? 1200 জনের চলে, দেখো 100 দিনের খাবার ছিল, তার মধ্যে কি হয়েছে, 55 দিন খাওয়া হয়ে গেছে, তার মানে 45 দিন চলবে। আর 100 দিনের খাবার ছিল, 55 দিন খাওয়া হয়েছে, তার মানে আর 45 দিন চলবে। পরের লাইনে লিখব 1 জনের চলে, কী হবে, 45 ইন্টু 1200 দিন। এবার কি হচ্ছে, 1200 জন ছিল, 300 জন চলে গেল, তাহলে থাকলো কতজন, 900 জন। এই 900 জনের কতদিন চলবে? 45 ইন্টু 1200 বাই 900, এটা 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 কেটে গেল, 5 সমান হচ্ছে 60 দিন। তাহলে আমি অ্যান্সার কি লিখব? তাহলে অবশিষ্ট খাদ্যে, অতএব নির্ণয় অবশিষ্ট খাদ্যে বাকি শরণার্থীর বাকি শরণার্থীর 60 দিন চলবে। এটা হলো অ্যান্সার। এটা 10 নম্বর গেল। এবার আমি যাব 11 নম্বর। 11 নম্বরে আছে, একজন ফটোগ্রাফার প্রথম 3 কপি ফটোর জন্য 16 টাকা 50 পয়সা এবং পরবর্তী প্রতি কপির জন্য 1 টাকা 50 পয়সা চার্জ করেন। পরবর্তী প্রতি কপির জন্য 1 টাকা 50 পয়সা চার্জ করেন। তাহলে 12 কপি ফটোর জন্য তাকে মোট কত টাকা দিতে হবে? 12 কপি ফটোর জন্য তাকে 12 কপি ফটো নিলে গড়ে প্রতি কপিতে কত টাকা দাম দিতে হবে? 12 কপি ফটো নিলে গড়ে প্রতি কপিতে কত টাকা দাম দিতে হবে? তাহলে কি করব? প্রথম 3 কপি ফটো নিলেই আমাকে 16 টাকা 50 পয়সা দিতে হবে। তারপরে আমি যত কপি ফটো নেব, মানে সেই 3 কপি নেওয়ার পরে আমি যত কপি ফটো নেব, প্রতি কপির জন্য আমাকে কত দিতে হবে? আমাকে দিতে হবে 1 টাকা 50 পয়সা করে। তার মানে আমি যদি 4 কপি ফটো নিই, তাহলে প্রথম 3 কপির জন্য আমাকে দিতে হচ্ছে 16 টাকা 50 পয়সা। আর 1 কপির জন্য আমাকে দিতে হবে কত? আর 1 কপির জন্য আমাকে দিতে হবে 1 টাকা 50 পয়সা। তাহলে আমি যদি 4 কপি ফটো নিই, তাহলে মোট দাম দিতে হবে 16 টাকা 50 পয়সা যোগ 4 টাকা 50 পয়সা, 1 টাকা 50 পয়সা সমান হচ্ছে 18 টাকা। ঠিক আছে, সেই রকমভাবে তাহলে প্রথম আমি 12 কপি ফটো নেবো, তাহলে আমাকে কত টাকা দাম দিতে হবে? তাহলে দেখো, প্রথম 3 কপি ফটোর দাম হচ্ছে 16 টাকা 50 পয়সা।
তাহলে আমি লিখব প্রথম 3 কপি ফটোর দাম হচ্ছে 16 টাকা 50 পয়সা। এবার কি, এবার বলছে বাকি আমি 12 কপি ফটো নেব, তার মধ্যে 3 কপি মিটে গেছে, তার মানে 9 কপি ফটোর দাম কি হবে? 9 কপি ফটোর দাম হবে 1 টাকা 50 গুণ 9 সমান হচ্ছে 13 টাকা 50 পয়সা। এটা হলো বাকি 9 কপি ফটোর দাম হলো। এবার কি হবে? এবার হবে তাহলে 12 কপি ফটোর মোট দাম কত হচ্ছে? তাহলে অতএব 12 কপি ফটোর মোট দাম সমান হচ্ছে 16 টাকা 50 পয়সা যোগ 13 টাকা 50 পয়সা। 16 টাকা 50 পয়সা যোগ 13 টাকা 50 পয়সা। তাহলে মোট কত হচ্ছে? মোট হচ্ছে 30 টাকা। মোট হচ্ছে 30 টাকা। তাহলে এবার কি? তাহলে এবার মোট দাম পেয়ে গেলাম, এবার আমি গড় দাম বের করব। এবার লিখব অতএব 12 কপি ফটোর গড় দাম সমান হচ্ছে 30 ভাগ 12। গড় 12 দিয়ে ভাগ, 30 ভাগ 12 সমান হবে 2 টাকা 50 পয়সা, মানে 2.5 টাকা। এবার অ্যান্সার লিখব অতএব নির্ণয় বলেছে গড়ে প্রতি কপিতে কত টাকা দাম দিতে হবে। তাই লিখব অতএব নির্ণয় গড়ে প্রতি কপিতে $2.50 টাকা দাম দিতে হবে। এটা অ্যান্সার। এটা হলো 11 নম্বর। এবার 12 নম্বরে যাব। 12 নম্বরে বলেছে একটি জলপূর্ণ কলসির ওজন, একটি জলপূর্ণ কলসির ওজন 16.12 কেজি। একটি জলপূর্ণ কলসির ওজন 16.12 কেজি। আর কি? কলসির 1/4 অংশ জলপূর্ণ থাকলে ওজন হয়, কলসির 1/4 অংশ জলপূর্ণ থাকলে ওজন হয় 5.14 কেজি। কলসির 1/4 অংশ জলপূর্ণ থাকলে ওজন হয় 5.14 কেজি। তাহলে শূন্য কলসির ওজন কত? তাহলে শূন্য কলসির ওজন কত? তাহলে এই যে জলপূর্ণ কলসি বলতে কি? কলসির ওজন প্লাস 1 অংশ জলের ওজন। জলপূর্ণ কলসি বলতে হচ্ছে কলসির ওজন প্লাস 1 অংশ জলের ওজন। আর 1/4 অংশ জলপূর্ণ থাকলে বলতে ওটা আছে কলসির ওজন প্লাস 1/4 অংশ জলের ওজন। তাহলে আমি লিখব কলসি প্লাস 1 অংশ জল সমান হচ্ছে 16.12 কেজি। কলসি প্লাস 1 অংশ জল সমান হচ্ছে 16.12 কেজি। আবার কি? আবার হচ্ছে কলসি প্লাস 1/4 অংশ জল সমান হচ্ছে 5.14 কেজি। হলো।
এবার আমি কি করব দেখো, এই দুটোকে বিয়োগ করব, এটা বিয়োগ, এটা বিয়োগ, এটা বিয়োগ। তাহলে এই সবগুলো বিয়োগ করলে কলসি থেকে কলসি বিয়োগ করলে কেটে যাবে, মানে 0 হয়ে যাবে। কলসি থেকে কলসি বিয়োগ করলে 0 হয়ে গেল। তাহলে এখানে থাকলো 1 বিয়োগ 1/4 অংশ জল সমান হচ্ছে 16 পূর্ণ 1/2 বিয়োগ 5 পূর্ণ 1/4, যত হবে তত কেজি। 16 পূর্ণ 1/2 বিয়োগ 5 পূর্ণ 1/4 কেজি। এবার বিয়োগ করো, অতএব 4, 4 বিয়োগ 1, 21/4 বা 3/4 অংশ জল সমান হচ্ছে বা 3/4 অংশ জল কেজি, আবার বা 1 অংশ জল সমান হবে 45/4 ভাগ 3/4 সমান কী হবে দেখো, সমান হবে 45/4 গুণ 4/3, 4 4 কেটে দাও, 3, 15 সমান হচ্ছে 15 কেজি, সমান হচ্ছে 15 কেজি। সমান হচ্ছে 15 কেজি। আছে, তাহলে দেখো শুধু 1 অংশ জলের ওজন হচ্ছে 15 কেজি, আর যখন কলসির সঙ্গে জলের ওজন 1 অংশ জলের ওজন হচ্ছে তখন হচ্ছে 16 পূর্ণ 1/2 কেজি। তার মানে শুধু কলসির ওজন কি হবে, শুধু কলসির ওজন হবে ওই 16 পূর্ণ 1/2 থেকে এই 15 বিয়োগ, তাহলে 0 কলসির ওজন 16 পূর্ণ 1/2 বিয়োগ 15। এখানে সমান দিচ্ছি 33/2 বিয়োগ 15 সমান হচ্ছে 3/2, 1 পূর্ণ 1/2 কেজি। এটা হলো আমাদের 0 কলসির ওজন। এবার অ্যান্সার লিখব, অতএব নির্ণয় 0 কলসির ওজন 1 পূর্ণ 1/2 কেজি। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা 12 নম্বর হলো। এবার আমি 13 নম্বর করব। এবার আমি 13 নম্বর যাচ্ছি। 13 নম্বর আছে, একজন ঠিকাদার 33 দিনে 24 পূর্ণ 11 কিমি রাস্তা তৈরি করার চুক্তি করেন। একজন ঠিকাদার 33 দিনে 24 পূর্ণ 11 কিমি রাস্তা তৈরি করার চুক্তি করেন। প্রথম 25 দিন প্রত্যহ 11-15 কিমি হিসাবে রাস্তা তৈরি করেন। প্রথম 25 দিন প্রত্যহ 11-15 কিমি হিসাবে রাস্তা তৈরি করেন। বাকি কাজ সময় মতো শেষ করতে হলে বাকি কদিন তাকে প্রত্যহ কতটুকু করে কাজ করতে হবে বা কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে কি লিখব,
দেখো প্রথম 25 দিনে কতটা কাজ হয়েছে। তাহলে প্রথম 25 দিনে রাস্তা তৈরি হয়েছে, প্রথম 25 দিনে রাস্তা তৈরি হয়েছে সমান হচ্ছে 11-15 কিমি করে 25 দিন, যত হবে তত কিমি। এটা কেটে দাও, 5 3 15, 5 5 25 সমান হচ্ছে 55 কিমি। তাহলে প্রথম 25 দিনে রাস্তা তৈরি হলো কত? 55 কিমি। ঠিক আছে, তাহলে দেখো আমার রাস্তা তৈরি করার কথা ছিল কত? 24 × 11 15 কিমি। রাস্তা তৈরি করলো হয়তো কত? 55 কিমি। তাহলে বাকি রাস্তা সমান হচ্ছে 24 × 11 15 বিয়োগ 55 24 × 11 15 বিয়োগ 55 সমান হচ্ছে 371 15 বিয়োগ 55 15 হলো নিচে 275 সমান 96-15 কিমি। এটা হচ্ছে বাকি রাস্তা তৈরি করতে হবে। আর কি, আর কদিন বাকি আছে সেটা দেখতে হবে। বাকি দিন সমান দেখো 33 দিনের কাজ ছিল, কথার কথা ছিল, 25 দিন হয়ে গেছে, তার মানে আছে কদিন? 8 দিন। তার মানে আমাকে এই 8 দিনে ওই 96-15 কিমি রাস্তা তৈরি করতে হবে। 8 দিনে 96-15 কিমি রাস্তা তৈরি করতে হবে। তাহলে অতএব প্রতিদিন কতটুকু করতে হবে? অতএব প্রত্যহ রাস্তা তৈরি করতে হবে সমান হচ্ছে 96-15 ভাগ 8 গুণ 96-15 গুণ 1/8। 8 কেটে দাও, 12, 3 4 12, 3 5 সমান হচ্ছে 4/5 কিমি। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অতএব নির্ণেয় প্রত্যহ 4/5 কিমি করে রাস্তা তৈরি করতে হবে। এটা অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, এবার 14 নম্বরে যাব। 14 নম্বরে কি আছে? 14 নম্বরে একটা সরল আছে। সরলটা কি? সরলটা হচ্ছে 1/1/2 তৃতীয় বন্ধনী 3/1/2 ভাগ 2/1/3 দ্বিতীয় বন্ধনী 4/1/4 ভাগ প্রথম বন্ধনী 2 যোগ 3/2/3 প্রথম বন্ধনী ক্লোজ, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লোজ। পরের লাইন করছি, সব অপকৃত করে নেব। 3/2
তৃতীয় বন্ধনী 7/2 ভাগ 7/3, দ্বিতীয় বন্ধনী 17/4 ভাগ প্রথম বন্ধনী 2 + 11/3, প্রথম বন্ধনী ক্লোজ, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লোজ। হলো? পরের লাইন কি আছে? পরের লাইনে কি লিখব? 3/2 তৃতীয় বন্ধনী 7/2 ভাগ 7/3, দ্বিতীয় বন্ধনী 17/4 ভাগ প্রথম বন্ধনী 3, এটা হয়ে যাবে 6 + 11, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লোজ। 3/2 তৃতীয় বন্ধনী 7/2 ভাগ 7/3, দ্বিতীয় বন্ধনী 17/4 ভাগ, এটা হয়ে যাবে 17/3, প্রথম বন্ধনী থাকবে না, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লোজ। পরের লাইন 3/2 তৃতীয় বন্ধনী 7/2 ভাগ 7/3, 17/4 গুণ 3/17, 17 কেটে দাও। পরের লাইন 3/2 তৃতীয় বন্ধনী 7/2 ভাগ 7/3, এখানে কোনো চিহ্ন নাই মানে এর লিখব, এর 3/4, ঠিক আছে। পরের লাইন চলো, 3/2 ভাগ 7/2 গুণ 3/7, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে গেল, পরেরটা উল্টে গেল, এর থাকলে এটাও গুণ চিহ্ন করে এটাও উল্টে যাবে, যেহেতু ভাগ চিহ্নের পরে এর রয়েছে। তাই এবার 3 3 কেটে দাও, 7 7 কেটে দাও, 2 4 কেটে 2 লিখে দাও, সমান হয়ে গেল 3/2 এর 2, এখানে ওই 2 2 কেটে যাবে, সমান হয়ে যাবে 3। এটা হচ্ছে আমাদের সিম্পলিফাইড অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটাই শেষ, এ পর্যন্তই আমাদের ছিল। আবার পরের দিন, এতক্ষণ তোমরা নিশ্চয়ই করে ফেলেছ, এবার এগুলো তোমরা মিলিয়ে নেবে, যেগুলো হয়নি ঠিক করে নেবে। ওকে, চলো।